হ্যালো, আজকের ক্লাসে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল মার্কেট? আমরা জানি গুডসের মার্কেট, সার্ভিসেস মার্কেট। কেউ গুডস প্রডিউস করছে, কারো সেই গুডসের ডিমান্ড আছে, একটা মার্কেটে এসে সেলার সেল করছে, বায়ার বাই করছে। তাহলে ফাইন্যান্সিয়াল মার্কেট কি না, ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যে মার্কেটে কেনা বেচা হয় সেটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল মার্কেট। অর্থাৎ কারোর কাছে হয়তো অতিরিক্ত টাকা আছে, সে সেই টাকাটা কি করবে, সেটা তার কাছে আনপ্রোডাক্টিভ হয়ে পড়ে আছে। অ্যাট দ্য সেম টাইম কোনো একটা ব্যবসায়িক সংস্থার কাছে হয়তো টাকার ডিমান্ড আছে, সে কার কাছ থেকে টাকা নেবে। সুতরাং একটা যদি মার্কেট থাকে যেখানে যার কাছে এক্সেস টাকা আছে, সে সেই টাকাটা অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা আর একজন যার কিনা সেটা ডিমান্ড আছে তার কাছে বিক্রি করতে পারবে, অর্থাৎ নিশ্চয়ই তার কোনো কন্ডিশনস থাকবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাই সেই মার্কেটকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল মার্কেটস। এখানে বিভিন্ন ধরনের বন্ডস, শেয়ার্স, আরও বিভিন্ন ইনস্ট্রুমেন্টস আছে যার মাধ্যমে কেনাবেচা করা হয়। ফাইন্যান্সিয়াল মার্কেটের আবার দুটো কম্পোনেন্ট, একটা মানি মার্কেট, একটা ক্যাপিটাল মার্কেট। আজকের ক্লাসে আমরা নিজেদেরকে মানি মার্কেটের আলোচনায় রেস্ট্রিক্ট রাখব। মানি মার্কেট হচ্ছে সেই ফাইন্যান্সিয়াল মার্কেট যেখানে কোনো কেনাবেচা অর্থাৎ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয় ফর আ ম্যাচুরিটি পিরিয়ড অফ 1 year অর লেস। 1 বছরের মধ্যে যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যাচিওর করে বা তার কম সময়ে, সেটা যে মার্কেটে কেনাবেচা হয় সেটাকে আমরা বলবো মানি মার্কেট। এই মানি মার্কেটের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টগুলো আজকের আমাদের আলোচ্য বিষয়। এগুলো আমি অলরেডি গ্রুপে যে নোটটা পোস্ট করেছি সেই নোটের সাথে এটা পড়লে, এই ভিডিওটা শুনলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। দ্য ফার্স্ট কম্পোনেন্ট ইজ ট্রেজারি বিল। ট্রেজারি বিল কি? এটা হচ্ছে একটা গভর্নমেন্ট ইনস্ট্রুমেন্ট বা গভর্নমেন্ট বিল। গভর্নমেন্ট এই ইনস্ট্রুমেন্ট ইউজ করে শর্ট টার্মে টাকা ধার নেয়। ট্রেজারি বিল ইস্যু করতে পারে একমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কোনো ট্রেজারি বিল ইস্যু করতে পারে না। অন বিহাফ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এটা ইস্যু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ট্রেজারি বিল ইস্যু করা হয় শর্ট টার্ম বলেছি, অর্থাৎ এর ম্যাচুরিটি পিরিয়ড হবে সবসময় 1 বছর বা তার থেকে কম। 3 ধরনের ট্রেজারি বিল আছে, একটা 91 দিনের হয়, একটা 182 দিনের, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ফর 364 days, 364 দিনের। এটাকে সভরেন জিরো রিস্ক ইনস্ট্রুমেন্ট বলা হয়। যেহেতু গভর্নমেন্ট এটাকে ইস্যু করে, ফলে এতে কোনো রিস্ক থাকে না। গভর্নমেন্ট যে টাকা দেবে বলে অ্যাসিওর করে বা প্রমিস করে, সেই টাকাটাই নির্দিষ্ট সময় পর যখন সেটা ম্যাচিওর করবে, তখন যে এই ট্রেজারি বিলটা হোল্ড করছে তাকে এই পেমেন্টটা করে থাকে। সাধারণত ট্রেজারি বিল মার্কেটের পার্টিসিপেন্ট হচ্ছে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এবং এটা 25,000 টাকা বা তার মাল্টিপলে ইস্যু করা হয়। এবং তাহলে এটার মূল উদ্দেশ্য কি? এর মূল উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্ট যখন তার শর্ট টার্ম টাকার দরকার হয়, তখন গভর্নমেন্ট এই ইনস্ট্রুমেন্ট, দ্যাট ইজ ট্রেজারি বিল ইনস্ট্রুমেন্ট ইউজ করে। সেকেন্ড ওয়ান ইজ কমার্শিয়াল পেপার। এটা হচ্ছে একটা শর্ট টার্ম আনসেকিউরড প্রমিসারি নোট। বড় বড় ব্যবসায়িক সংস্থা, কর্পোরেট হাউস, তাদের যখন একটা নতুন বিজনেস সেট আপ করার বা নতুন মেশিনারি সেট আপ করার প্রয়োজন হয়, প্রচুর টাকার প্রয়োজন হয়, তখন তারা নতুন শেয়ার ছাড়ে শেয়ার মার্কেটে। কিন্তু শেয়ার মার্কেটে এই শেয়ারটা ছাড়ার বা ইস্যু করার কতটা খরচ আছে, সেই খরচটা তোলার জন্য এই কমার্শিয়াল পেপার ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়। সেই কারণে এই কমার্শিয়াল পেপারকে বলা হয় ব্রিজ ফাইন্যান্সিং। এটা এক ধরনের কর্পোরেট বন্ড আমরা বলতে পারি। অর্থাৎ কোনো একটা কর্পোরেট এটা ইস্যু করতে পারে তার শর্ট টার্ম কোনো টাকার প্রয়োজনে, এবং সেই টাকাটা যেটা সে
বন্ডটা ইস্যু করলো এবং তার মাধ্যমে যে টাকাটা তুললো সেই টাকাটা সে খরচ করে কোথায়? সে খরচ করে শেয়ার মার্কেটে নতুন শেয়ার ছাড়ার জন্য। যে খরচ, সেই খরচটা এই ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেই কর্পোরেট হাউস তোলে। এবং এটা আনসিকিউরড ইনস্ট্রুমেন্ট, যেহেতু একটা প্রাইভেট কোম্পানি বা কর্পোরেট কোম্পানি ইস্যু করে, এটা আনসিকিউরড ইনস্ট্রুমেন্ট। তাহলে পাবলিক এখানে টাকা ইনভেস্ট করবে কেন? পাবলিক করবে কোম্পানির রেপুটেশন, কোম্পানির বিজনেস, কোম্পানির পোটেনশিয়াল, এইগুলো দেখে। বড় বড় এবং রেপুটেড কোম্পানি একমাত্র কমার্শিয়াল পেপার ইউজ করতে পারে। থার্ড ওয়ান ইজ কল মানি। ব্যাংকের যখন টাকার প্রয়োজন হয় তখন আমরা পড়েছি বা আগেও জেনেছি যে ব্যাংকগুলো সাধারণত যে ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেটা হচ্ছে রেপো। রেপো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ব্যাংকগুলো তার এসএলআর কোটার অধিক যে গভর্নমেন্ট বন্ড বা ডেটেড সিকিউরিটিজ আছে সেইগুলোকে আরবিআইয়ের কাছে লেন্ড সিকিউরিটি হিসাবে রাখে এবং তার এগেনস্টে লোন নেয়। সেই লোনটা সে পাবলিকের কাছে ডিসবার্স করে। কিন্তু তার কাছে যদি এসএলআর কোটার বিয়ন্ড সিকিউরিটি না থাকে, তখন তাকে বেশি ইন্টারেস্ট দিয়ে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয় আরবিআইয়ের কাছ থেকে লোন নেওয়ার জন্য। এছাড়াও যে ইনস্ট্রুমেন্ট আছে, যখন তার এসএলআরের থেকে বেশি তার কাছে গভর্নমেন্ট সিকিউরিটিজ নেই, সেটা হচ্ছে কল মানি। কল মানির মাধ্যমে কি করতে পারে ব্যাংকগুলো? ব্যাংকের যে লিকুইডিটির রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে। হয়তো ধরো কোনো একটা ব্যাংকের আজকে টাকার দরকার, আর একটা ব্যাংকের কাছে এক্সেস টাকা আছে, তখন এই কল মানি মার্কেটের মাধ্যমে এই ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশনটা হয়। রেপো বা মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি ইনস্ট্রুমেন্টে আমরা কি দেখেছি? কোল্যাটারাল হিসাবে গভর্নমেন্ট সিকিউরিটিজ রাখতে হয়, কিন্তু কল মানি মার্কেটে কোনো কোল্যাটারাল রাখতে হয় না। ব্যাংকগুলো আর একটা ব্যাংকের থেকে ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন হয় উইদাউট ডিপোজিটিং এনি কোল্যাটারাল। কল মানিকে অনেক সময় নোটিশ মানিও বলা হয়। কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংক, মিউচুয়াল ফান্ডস এই কল মানি মার্কেটের পার্টিসিপেন্টস। দেন ইজ সার্টিফিকেট অফ ডিপোজিট। সার্টিফিকেট অফ ডিপোজিটও কল মানির মতোই ব্যাংকগুলোর যখন টাকার প্রয়োজন হয় তখন একটা ওয়ে বা একটা ইনস্ট্রুমেন্ট অফ মানি মার্কেট, যার মাধ্যমে তারা টাকা ফেচ করে। কিন্তু কল মানিতে কি হয়েছিল? কল মানিতে আমরা দেখেছিলাম এই টাকাটা তারা নেয় অন্য একটি ব্যাংক থেকে, অর্থাৎ দিস ইজ আ ইন্টার ব্যাংক ট্রানজ্যাকশন। কিন্তু সার্টিফিকেট অফ ডিপোজিটে এই টাকাটা ফেচ করা হয় পাবলিকের থেকে। ধরো যখন মার্কেটে ক্রেডিটের ডিম্যান্ড আছে, অর্থাৎ অনেক গ্রাহক লোন চাইছে, কিন্তু ব্যাংকের ডিপোজিট গ্রোথটা অত হাই নয়, ব্যাংকে লোকজন এসে অত টাকা রাখছে না, অর্থাৎ ব্যাংকের কাছে অত টাকা নেই, তখন ব্যাংক কি করে? বিভিন্ন ধরনের সার্টিফিকেট ইস্যু করে, যাকে বলা হয় সার্টিফিকেট অফ ডিপোজিট। এই সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করে ব্যাংক পাবলিকের থেকে টাকা তোলে। সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করলো, যে সেই সার্টিফিকেট অফ ডিপোজিটটা কিনলেন, তিনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে কিনলেন এবং সেখানে তাতে একটা বলা হলো তার একটা এগ্রিমেন্ট থাকবে যে একটা নির্দিষ্ট সময় পর, যেহেতু এটা মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট, 1 বছরের আগেই সেটা ম্যাচিওর করবে এবং সেই সময় এটা ম্যাচিওর করলো এবং যিনি এই ডিপোজিটটা কিনেছিলেন তিনি ব্যাংকে বিক্রি করলেন এবং সেই টাকাটা পেয়ে গেলেন। এইভাবে ব্যাংকগুলো তার লোন দেওয়ার যে টাকার প্রয়োজন হয় সেই টাকাটা পাবলিকের থেকে ফেচ করে সার্টিফিকেট অফ ডিপোজিট ইনস্ট্রুমেন্ট ইউজ করে। এর মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে সার্টিফিকেট অফ ডিপোজিটের 1 লাখ। নেক্সট ইজ কমার্শিয়াল বিল। কমার্শিয়াল বিল কি? না, কমার্শিয়াল বিল হচ্ছে কোনো প্রোডাক্ট যদি আমি কিনতে যাই তাহলে আমি দুভাবে কিনতে পারি, একটা হচ্ছে ইন ক্যাশ আর একটা হচ্ছে ইন ক্রেডিট। ক্যাশ মানে কি? না, আমি জিনিসটার যা দাম সেই দাম বায়ার্সকে পেমেন্ট করব এবং জিনিসটা নিয়ে নেব। আর অন ক্রেডিট মানে আমি ধারে কিনবো, এই যে ক্রেডিট কার্ডের মাধ্যমে লোকে কেনে, সেটা ওয়ান কাইন্ড অফ দ্যাট টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। তাছাড়াও বিভিন্ন ধরনের সংস্থা আছে যারা ক্রেডিট করে,
তার মাধ্যমেও অনেকে কিনতে পারে। ডাউন পেমেন্ট করলো না, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সেই টাকাটা সে কয়েকটা ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করলো। আরেকভাবে এই অন ক্রেডিট পারচেজ হতে পারে, সেটা হচ্ছে বায়ার্স এবং সেলার্সের মধ্যে একটা চুক্তি হলো যে একটা নির্দিষ্ট সময় পর তিনি এই টাকাটা পেমেন্ট করবেন। যখন সেই চুক্তিটা হচ্ছে তখন সেটাকে বলা হয় বিল অফ এক্সচেঞ্জ, এবং চুক্তিটা সম্পন্ন হয়ে যাওয়ার পর আফটার দ্য কন্ট্রাক্ট ইজ এক্সিকিউটেড এটাকে বলা হয় ট্রেড বিল। তাহলে ধরে নিই কোনো একজন বায়ার্স একটা ফ্রিজ কিনেছেন, ফ্রিজটার দাম 10,000 টাকা। তাহলে সেলার্সের সাথে চুক্তি হলো যে 1 বছর পর উনি তার উপর হয়তো ইন্টারেস্ট সব কিছু ক্যালকুলেট করে জিনিসটার দাম দাঁড়ালো 11,000 টাকা, তিনি 1 বছর পর 11,000 টাকা দেবেন, এবং তার জন্য তারা একটা চুক্তিতে সই করলেন। সেই চুক্তিটাকে আমরা বলছি ট্রেড বিল। এবার ধরে নাও যিনি সেলার, বিক্রেতা, তার হঠাৎ করে টাকার দরকার হলো, কিন্তু সে তো টাকা এইভাবে অনেক কাস্টমার কাছ থেকেই টাকা পান যাদেরকে উনি ট্রেড বিল, যাদের কাছ থেকে উনি নিয়েছেন। এটা ম্যাচিওর না করা অবধি উনি টাকা পাবেন না। কিন্তু ওনার যদি সার্টেন লিকুইডিটির প্রয়োজন হয় তখন উনি কি করবেন? তখন এই ট্রেড বিলটা উনি গিয়ে কোনো কমার্শিয়াল ব্যাংকে জমা করবেন, এবং এটা জমা করার পরিবর্তে উনি কি পাবেন? যে টাকাটা ওখানে বলা আছে সেই টাকাটা পাবেন। এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটা পাবেন না, ওনাকে একটা ডিসকাউন্ট রেটে ব্যাংকে বিক্রি করতে হবে। তাহলে এখানে ব্যাংকেরই বা লাভ কি, আর যিনি বিক্রি করছেন তারই বা লাভ কি? ধরে নিই সেই ফ্রিজের জন্য তাকে 11,000 টাকা দিতে হতো 1 বছর পর। যিনি বিক্রেতা তিনি 6 মাসের মাথায় টাকার প্রয়োজন হওয়ায় ওটা ব্যাংকের কাছে বিক্রি করে দিয়েছেন। তাহলে এখন ব্যাংক ওই ব্যক্তির কাছ থেকে, অর্থাৎ যিনি বায়ার্স, তার কাছ থেকে 11,000 টাকা পাবে 1 বছর পর। ব্যাংক এখন নিশ্চয়ই 11,000 টাকা ওই ভদ্রলোককে দেবেন না, যিনি হচ্ছেন সেলার। উনি তখন কি করবেন? তাকে একটা ডিসকাউন্ট রেটে এই বিলটা উনি ব্যাংক নিয়ে নেবে। ডিসকাউন্ট রেট ধরে নি তার দাম দাঁড়ালো 9,000 টাকা। অর্থাৎ ব্যাংকের প্রফিট কি হলো? এই 2,000 টাকা। ব্যাংক তো বছর শেষে ওই ব্যক্তির কাছ থেকে 11,000 টাকা পাবে, কিন্তু ব্যাংক এখন ওই ট্রেড বিলটা নিয়ে ওই সেলারের থেকে এই মুহূর্তে 9,000 টাকা দিয়ে দিল। তাহলে এই 2,000 টাকা ব্যাংকের প্রফিট। যিনি সেলার তার প্রফিট কি? তিনি তো 2,000 টাকা লস করলেন, কিন্তু সেই টাকাটার জন্য ওনাকে 1 বছর ওয়েট করে থাকতে হতো। ওনার 6 মাসের মাথায় টাকার দরকার হলো, উনি সেটা হয়তো অন্য কোথাও ইনভেস্ট করবেন বা বিজনেসের অন্য কোনো প্রয়োজনে দরকার হলো, উনি 6 মাসের মাথায় টাকাটা পেয়ে গেলেন। এবার ট্রেড বিলটা যখন অ্যাকসেপ্টেড বাই কমার্শিয়াল ব্যাংক, তখন এটাকে আমরা ট্রেড বিল বলবো না, তখন এটাকে আমরা বলবো কমার্শিয়াল বিল। সো দিস আর দ্য ইনস্ট্রুমেন্টস অফ মানি মার্কেট। আমরা মানি মার্কেটের 5টা ইনস্ট্রুমেন্টের কথা বললাম। আমরা এবার যেটা বলবো, ডিসকাউন্ট অ্যান্ড ফিন্যান্স হাউস অফ ইন্ডিয়া, DFHI। 1988 সালে আরবিআই ডিসকাউন্ট অ্যান্ড ফিন্যান্স হাউস অফ ইন্ডিয়াকে সেট আপ করে মানি মার্কেটকে বুস্ট আপ করার জন্য। অর্থাৎ মানি মার্কেটের বিভিন্ন লেনদেন এই ডিসকাউন্ট অ্যান্ড ফিন্যান্স হাউস অফ ইন্ডিয়ার মাধ্যমে হয়। কোন কোন ফিল্ডে এরা ডিল করে মানি মার্কেটে? আমরা এখনো পর্যন্ত যে কটা ইনস্ট্রুমেন্ট পড়লাম তার প্রায় সব কটাতেই ডিল করে। আমি আবার নামগুলো বলে দিচ্ছি কোথায় কোথায়। ট্রেজারি বিল, শর্ট টার্ম কমার্শিয়াল বিল, ইন্টারব্যাংক কল মানি অ্যান্ড নোটিস মানি মার্কেট, কমার্শিয়াল পেপার, সার্টিফিকেট অফ ডিপোজিটস অ্যান্ড গভর্নমেন্ট ডেটেড সিকিউরিটিস। এটা হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড ফিন্যান্স হাউস অফ ইন্ডিয়ার ফাংশন। এবার মানি মার্কেটের মেন ফিচারগুলো আমরা একটু দেখে নিই। লো রিস্ক, আনসিকিউরড অ্যান্ড শর্ট টার্ম ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, ইকুইটি ইনস্ট্রুমেন্ট, এগুলো আমরা ক্যাপিটাল মার্কেটের সময় ডিটেলে আলোচনা করব। হাইলি লিকুইড, অ্যাক্টিভলি ট্রেডেড এভরিডে, প্রতিদিন এটা কেনা বেচা করা যায়। রেইজিং শর্ট টার্ম ফান্ড ফর মিটিং টেম্পোরারি শর্টেজ অফ ক্যাশ অ্যান্ড মেজর পার্টিসিপেন্টস কে আরবিআই, কমার্শিয়াল ব্যাংকস, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, স্টেট গভর্নমেন্টস, লার্জ কর্পোরেট হাউসেস অ্যান্ড মিউচুয়াল ফান্ডস। মানি মার্কেট তার রিফর্মের সাথে দুখানা কমিশনের নাম গুরুত্বপূর্ণ, সেটা মনে রাখতে হবে। একটা হচ্ছে সুখময় চক্রবর্তী কমিটি, যেটা তৈরি হয়েছিল অন রিভিউ অফ ওয়ার্কিং অফ মনিটারি সিস্টেম, আর সেকেন্ড হচ্ছে নরসিংহ কমিটি, যেটা ওয়ার্কিং অফ ফাইন্যান্সিয়াল সিস্টেমের ওপর ফর্ম হয়েছিল ইন 1901। সো দিস ইজ অল অ্যাবাউট মানি মার্কেট। নেক্সট ক্লাসে আমরা ক্যাপিটাল মার্কেট পড়ব। থ্যাংকস ফর ওয়াচিং।